এভাবে অপপ্রচার চালানোতে বিরোধী দলের হাত ছাড়া অন্য কারোর হাত নেই। হ্যাকাররা শুধু শখের বশে তো আর ওয়েবসাইট হ্যাক করবে না, এখানে বিরোধী দলেরই হাত আছে। আরেকজন নেতা বললেন, তা তো আছেই, আর হাত আছে খুঁজে বের করিয়ে প্রয়োজনীয় স্টেপ নেওয়া দরকার। অপপ্রচারকারীর অনেক দুর্নাম আছে, দুর্নাম করেছে, এটা ধৈর্যের বাইরে। সায় জানিয়ে আরেকজন বললেন, আমি 100% নিশ্চিত এখানে হিসাম চৌধুরী হাত আছে। ও ছাড়া নির্বাচনের আগে এই কাজ কেউ করবে না। মোশাররফ আলী খ্যাক করে উঠলেন, বললেন, তুমি কি করে নিশ্চিত যে এখানে হিসাম চৌধুরীর হাত আছে? এত সিক্রেট খবর হিসাম তোমাকে বলে দিয়েছে নাকি? দলের ভেতর থেকে তুমি হাত মিলিয়েছো নাকি হিসামের সাথে? মোশাররফ আলীর কথায় দলের নেতারা রেগে গেলেন, গরম কণ্ঠে বললেন, বড় ভাই যে কি জেনে বুঝে এই কথা বলেন বলে কিন্তু আপনি যা তা বলে পার পেয়ে যাবেন তা তো হবে না। মোশাররফ আলী চেতে উঠে বললেন, কি করবা তুমি? এত বড় সাহস! আমাকে গরম চোখ দেখাও, আর ধরে দল থেকে বের করে দেব। তুমুল বাক বিতণ্ডটা শুরু হয়ে গেল। শাহাদ এতক্ষণ তাকিয়ে থেকে সবার কথা শুনছিল, এবার একটা ফাইল টেনে নিয়ে জোরে টেবিলের উপর আঘাত করলো। জোরে শব্দে সবাই চমকে গিয়ে শাহাদের দিকে তাকালো। শাহাদ একটা হাত চেয়ারের হাতলে রেখে হাই তুলল, বলল, মিটিংয়ে বসেছে দলের সবাই একজোট হয়ে কাজ করার জন্য, অথচ আপনারা তো দেখছি দল ভেঙেই দিচ্ছেন। মোশাররফ আলী ব্যস্ত হয়ে বললেন, সাহাদ বাবা, তুমি চাপ নিও না। শুনলাম লম্বা জার্নি করে এসেছো, বাসায় যাও, রেস্ট নাও, দল আমি সামলাচ্ছি। আমি তো কয়েকদিনের জন্য বাইরে গিয়েছিলাম, তখন কেন সামলাতে পারেননি? কোথায় ছিলেন আপনি? দলের কাজ করতে গিয়ে আমার হানিমুন বরবাদ করতে হলো কেন? মোশাররফ আলী মুখ কালো করে চুপ হয়ে গেলেন। শাহাদ আবার বলল, দলের ভিতর সমস্যা না থাকলে বাইরের কেউ অত সহজে ওয়েবসাইট হ্যাক করে অপপ্রচার চালাতে পারে না। দলের কেউ হেল্প করেছে। রমিস উদ্দিন বললেন, ঠিক বলেছো তুমি, দলের কেউ হেল্প করেছে, নয়তো ওরা যে সমস্ত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়েছে তা দলের ভিতরের মানুষ ছাড়া জানার কথা না। সারা ঘর জুড়ে গুঞ্জন উঠল। কে করতে পারে এই কাজ, এই নিয়ে সবারই কানাকানিতে লেগে গেল। শাহাদ এই ঘরে থাকা সবাইকে একবার দেখে নিল। কয়েকজন বিশ্বস্ত দলীয় নেতাকে তার বাবার নিজস্ব রুমে আসতে বলে সে উঠে দাঁড়ালো। সবার দিকে তাকিয়ে বলল, দলের সাথে বিশ্বাসঘাতকতা যে করেছেন তিনি আমি জেনে যাওয়ার আগেই দল ছেড়ে বেরিয়ে যান। আমি ধরতে পারলে কিন্তু কঠিন শাস্তি দেব। দেখতে দেখতে অনেকটা পুরনো আমলের রাজপ্রাসাদের মতো বাড়িটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে হাসিব। কিছুক্ষণ তাকিয়ে থেকে লোহার গেটের সামনে এসে দাঁড়ালো। দারোয়ান তাকে দেখে তাড়াতাড়ি গেট খুলে দিল। দাঁত বের করে হেসে বলল, স্যার, বাড়িতে আইলেন বুঝি? হাসিব এই অর্থহীন প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন মনে করলো না। সে বাগান পেরিয়ে বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো। তার কাঁধে আর হাতে ব্যাগ, কাঁধের ব্যাগ আর হাতের ব্যাগ দুটোতেই বই। ড্রয়িং রুমে এসে ব্যাগ দুটো সোফায় রেখে একটা কাজের লোককে পানি দিতে বলল। কিছুক্ষণের মাঝেই খবর পেয়ে মঞ্জুরা বেগম ঘর ছেড়ে বেরিয়ে এলেন। সোফায় বসে থাকা হাসিবকে দেখে তিনি আঁতকে উঠলেন। দ্রুত পায়ে এগিয়ে এসে হাসিবের পাশে বসে বললেন, কি রে বাবা, কোনো খবর না দিয়ে এলি যে? কোনো সমস্যা হয়েছে? হাসিব গ্লাসের পুরো পানিটা শেষ করে বলল, না সমস্যা হয়নি, তোমাদের দেখতে ইচ্ছে হলো তাই। মঞ্জুরা বেগম চিন্তিত হলেন, তবে অসময়ে ছেলের এমন চলে আসতে তিনি ভালো বোধহয় করছেন না। খবর পেয়ে তৃপ্তিও নিচে নামলো। হাসিবকে দেখে তার মুখে হাসি এলো। হাসিবের সামনে দাঁড়িয়ে বলল, কখন এলে? এতদিন পরে মনে পড়লো আমাদের? হাসিব হাসি মুখে ভালো মন্দ জিজ্ঞেস করে জানতে চাইল, রেশম কোথায়? দুপুরে খেয়ে ঘুমোচ্ছে, খুব জ্বালায় জানো। তুমি এসেছো, যে কটা দিন আছো তোমার ভাতিজা তুমি সামলাবে। যে কয়টা দিন নয় ভাবি, এখন থেকে আমি এখানে থাকবো। মঞ্জুরা বেগম বিস্মিত চোখে ছেলের দিকে তাকিয়ে বললেন, এখানে থাকবি মানে? হ্যাঁ মা, এখানে থাকবো। বাড়ির কাছে ভার্সিটিতে পড়ি, অথচ আমাকেই থাকতে হয় হলে। সেই এসএসসি থেকে বাড়ি ছাড়া আমি আর থাকবো না এভাবে। তোর ভালোর জন্যই তোর এই দূরে রাখা হয়েছে, জানিস না এই বাড়ির শত্রুর অভাব নেই।
তোর বাবাকে মেরেছে, তোর ভাইকেও ছেড়ে দিবে না। যদি জানি তুই রাজনীতিতে ঢুকেছিস, তোকে আস্তে রাখবে। একমতো বাড়ির বাইরে থাকলেই তুই রাজনীতিতে যুক্ত নেই, এটা ওরা বিশ্বাস করবে। হাসিব খেপে গেল, উঠে দাঁড়িয়ে ব্যাগ দুটো হাতে নিয়ে বলল, আমার কি নিজের পরিবারের সাথে থাকার অধিকার নেই? পরিবারের সাথে থাকলে যদি রাজনীতিতে নাম উঠে যায় তবে সেটাই হোক, আমি সব ছেড়ে দিয়ে রাজনীতি করব। হাসিব ধূপধাপ সিঁড়ি পেরিয়ে উপরে উঠে গেল। মঞ্জুরা বেগম মাথায় হাত দিয়ে বসে পড়লেন। দুই ছেলের এক ছেলেকে রাজনীতি থেকে দূরে রাখতে চেয়েছিলেন, কিন্তু এটাও আর সম্ভব হলো না। সন্ধ্যা পেরিয়ে রাত নামলেও শাহাদের আর বাড়ি ফেলা হলো না। তাকে শহরের একটা 5 স্টার হোটেলে আসতে হলো। হোটেলের আন্ডারগ্রাউন্ড গ্যারেজের বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তোমাল এসে গাড়ির কাচে টোকা দিল। কাচ নামিয়ে দিল শাহাদ। তোমাল নিচু গলায় বলল, ভাই, পাখি খাঁচায় ঢুকে গেছে, এখন শুধু হাতে নাতে ধরার পালা। শাহাদ গাড়ি থেকে বের হয়ে এলো। লিফটে চড়ে উঠে এলো 8 তলায়। 8 তলায় কয়েকটা ছেলে দাঁড়িয়েছিল। শাহাদ বের হতেই তারা শাহাদের পিছু নিল। শাহাদ হলিও পেরিয়ে 805 নাম্বার রুমের সামনে এসে দাঁড়ালো। হোস্টেলের ম্যানেজারকে ভয় দেখিয়ে রুমের চাবি নিয়ে এসেছে তোমাল। শাহাদের ইশারা পেয়ে আস্তে করে রুমের লক খুলল। ধরাম করে দরজা খুলে বিলাসবহুল রুমটায় ঢুকলো শাহাদ। পিছু পিছু তার দলের ছেলেগুলোও ঢুকলো। মোশাররফ আলী হোটেলের রুমে মেয়ে নিয়ে এসে একটু আনন্দ ফুর্তি করছিলেন। হঠাৎ বিকট শব্দে তিনি চমকে উঠলেন। গায়ে চাদর চেপে ধরে তিনি দরজার দিকে তাকালেন। দলবল নিয়ে শাহাদকে ঢুকতে দেখে তার মুখ হা হয়ে গেল। শাহাদ রুমে ঢুকে সোজাসুজি মোশাররফ আলীর দিকে তাকালো। মোশাররফ আলীর পাশে একটা অল্প বয়সী মেয়ে গায়ে চাদর পেঁচিয়ে ধরে আছে, চোখ মুখে আতঙ্ক। শাহাদ কিছু না বলে বেডের পাশে সোফাটায় গিয়ে পায়ের উপর পা তুলে বসলো। মোশাররফ আলীর দিকে তাকিয়ে বলল, এই বয়সে এসব করে পারছেন আঙ্কেল? বাসা আন্টি জানে? মোশাররফ আলী প্রথমে ভয় পেয়ে গেলেও এবার রেগে গেলেন, বললেন, আমার জীবন নিয়ে তোমাকে ভাবতে হবে না। একজনের প্রাইভেসি নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে? আমি যা খুশি তা করব, তাতে তোমার কি? আপনি করতেই পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনি যে দলের ভেতরের খবর বাইরে পাচার করেছেন এতে আমার যায় আসে। মোশাররফ আলী নিভে গেলেন। এবার তার আগের ভয়টা ফিরে এলো, কিন্তু জোর করে সাহস ধরে রেখে বলল, কি প্রমাণ আছে তোমার কাছে? যাকে দিয়ে হিসাম চৌধুরীর কাছে ডকুমেন্টস পাঠিয়েছেন সে নিজে বলেছে। এটাও বলেছে আপনি নাকি ওয়েবসাইট হ্যাক করার বুদ্ধি দিয়েছেন। এমনি এমনি বলেনি, দুটো চর থাপ্পড় দিতে হয়েছে। মোশাররফ আলী ঘামতে শুরু করলেন। তিনি যে কোণঠাসা হয়ে গেছেন বেশ বুঝতে পারছেন। শাহাদ আফসোস করে বলল, দলের এত বড় ক্ষতি করেছেন, তাতে আমি তেমন কিছু মনে করি না আঙ্কেল, কিন্তু 2 দিন পর মেয়ে বিয়ে দিবেন আর এখন মেয়ের বয়সী একজনকে নিয়ে হোটেলে এসেছেন। ভেরি ব্যাড। তাতে তোর কি? তোর বউকে তো নিয়ে আসিনি। শাহাদের চোয়াল টান টান হয়ে গেল। পায়ের উপর থেকে পা নামিয়ে সোজা হয়ে বসে বলল, আঙ্কেল, আমার বউকে নিয়ে কিছু বলবেন না প্লিজ। কেন রে? বললে কি করবি? তোর বউকে বলবো, তোর বোনকে বলবো, তোর মাকেও বলবো। কি করবি তুই? আপনার জিভ কেটে দেব। তাই? সাহস থাকলে জিভ কেটে দেখা। শাহাদ হঠাৎ লাফ দিয়ে উঠল, বিছানায় চলে এলো। এক হাতে গলা চেপে ধরল মোশাররফ আলীর। শাহাদের শান্ত চোখ মুখের দিকে তাকিয়ে মোশাররফ আলী আতকে শিউরে উঠল। উনি বলার সময় এত কিছু ভাবেনি, জোশে বলে ফেলেছেন, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে। যে ছেলে বড়দের সাথে সালাম সারা কথা বলে না, সব সময় চোখ নামিয়ে রাখে, সেই ছেলে যে তাকে গলা চেপে ধরবে তা তিনি ভাবেননি। শাহাদ হাতের চাপ বাড়িয়ে দিল। শ্বাস নিতে না পেরে মোশাররফ আলীর জিভ অটোমেটিক বেরিয়ে এলো। শাহাদ অন্য হাতটা তোমালের দিকে বাড়িয়ে দিল। তোমাল কয়েকটা টিস্যু এগিয়ে দিল। শাহাদ টিস্যু নিয়ে টিস্যু পেঁচিয়ে মোশাররফ আলীর জিভটা টান দিয়ে ধরল। তারপর অন্য হাতে তোমালের কাছ থেকে ছুরি নিয়ে খস করে জিভটা কেটে দিল। পাশে থাকা মেয়েটা এতক্ষণে ভয়ে ভয়ে সব দেখছিল, এবার এই ঘটনা দেখে চিৎকার দিয়ে জ্ঞান হারালো। শাহাদ কাজ শেষ করে টিস্যুতে ছুরির রক্ত মুছতে মুছতে বলল, আপনাকে বলেছিলাম আঙ্কেল, আমার বাড়িতে মেয়েদের নিয়ে খারাপ কিছু বললে জিভ কেটে ফেলবো, আপনি শোনেননি। মোশাররফ আলী তখন শাহাদের কথা শোনার মতো অবস্থায় নেই। তিনি যন্ত্রণায় চিৎকার করছেন। শাহাদ বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11টা বেজে গেল। সদর দরজা খুলে দিল বাড়ির কাজের লোক। বাড়ির সবাই তখন খেয়ে দিয়ে যার যার ঘরে চলে গেছে। শুধু রেজিয়া সুলতানা সোফায় বসে টিভি দেখছিলেন আর শাহাদের জন্য অপেক্ষা করছিলেন। শাহাদকে ঢুকতে দেখে টিভি অফ করে এগিয়ে এলেন, বললেন,
এত রাত করে এলি যে? শাহাদ উত্তর দেওয়ার আগেই শাহাদের সাদা পাঞ্জাবিতে রক্ত দেখে আটকে উঠলেন রেজিয়া সুলতানা। ভয়ের তো কণ্ঠে বললেন, তোর পাঞ্জাবিতে রক্ত কেন? কোথাও আঘাত পেয়েছিস? শাহাদ ভ্রু কুঁচকে তার পাঞ্জাবির দিকে তাকালো। বুকের কাছে কয়েকটা রক্তের ফোঁটা দেখতে পেল, শুকিয়ে গেছে। রক্ত যে লেগেছে এটা সে জানতো না, এখন জানলো। রেজিয়া সুলতানার দিকে তাকিয়ে অপ্রস্তুত হেসে বলল, আমার রক্ত না, তমাল মারামারি করে হাত কেটে ফেলেছিল, ওইটার রক্ত। রেজিয়া সুলতানা তাও নিশ্চিত হতে পারলেন না। ঘুরিয়ে ফিরিয়ে শাহাদকে ভালো করে পরোক্ষ করলেন, বললেন, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে কুহুকে নিয়ে খেতে আয়। আমি খেয়ে এসেছি, কুহু খায়নি। না, তোর জন্য অপেক্ষা করেছে, কোনো মতেই তাকে খাওয়ানো যায়নি। কাউকে দিয়ে ওর খাবারটা উপরে পাঠিয়ে দাও। শাহাদ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এক টানে পাঞ্জাবিটা খুলে ফেললো। পাঞ্জাবির নিচে সাদা গেঞ্জি আছে। রক্ত লেগে থাকা পাঞ্জাবি দেখলে কুহু ভুল বুঝতে পারে। পাঞ্জাবিটা হাতে নিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। দেখলো শাড়ি পরা কুহু বিছানায় শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে। কি শাহাদের খুব খারাপ লাগলো। মেয়েটা ওর জন্য অপেক্ষা করে না খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর ও কিনা পার্টি অফিস থেকে খেয়ে এলো। শাহাদ হাতের পাঞ্জাবিটা ঘরের এক কোণে থাকা ময়লা কাপড় রাখা বাস্কেটে ছুঁড়ে দিল। তারপর কুহুর কাছে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে ডাকলো। কুহু ঘুমায়নি, এতক্ষণ বসে ফোন টিপছিল। শাহাদের আসার খবর পেয়ে সে ভং ধরে শুয়ে পড়েছে। কুহুর মুখটা অন্যদিকে ফিরিয়ে রাখায় শাহাদ মুখটা দেখতে পেল না। না হলে হয়তো জোর করে খিচে রাখা কুহুর চোখ দুটো দেখে বুঝে ফেলতো যে কুহু ভং ধরেছে। শাহাদের খুব খারাপ লাগলো। সে টি শার্ট ট্রাউজার নিয়ে তাড়াতাড়ি ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। শাহাদ চলে যেতেই কুহু উঠে বসলো। ওয়াশরুমের দরজার দিকে তাকালো, একটা ভেংচি কাটলো, মনে মনে বলল, এত দেরি করে এসে আদিক্ষেতা না খেয়ে বসে আছি সেটা কি জানে? আবারও দরজায় শব্দ হলো। কুহু লাফ দিয়ে আগের মতো শুয়ে পড়লো। ঘরে ঢুকলো মালা, তার হাতে ট্রে, সেখানে খাবার। সে কুহুকে শুয়ে থাকতে দেখে আস্তে করে খাবারটা সোফার সামনের টি টেবিলের উপরে রেখে দিল। তারপর উকি ঝুঁকি মেরে কুহুর দিকে কিছুক্ষণ তাকিয়ে চলে গেল। কুহু আবারও উঠে বসলো। তার পক্ষে এভাবে ভং ধরে শুয়ে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে। শাহাদ দরজা খুলে বের হয়ে এলো। কুহু চিন্তায় ডুবেছিল, তাই শাহাদের আসার আগে শুনতে পারল না। সে থতমত খেয়ে গেল। শাহাদ টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে কুহুকে দেখে খুশি হলো, জিজ্ঞেস করলো, ঘুমিয়ে গেছে? কুহু উপর নিচ মাথা নাড়ল। শাহাদ টেবিলে থাকা ট্রেটা দেখলো, তারপর নিজেকে পরিপাটি করে বলল। কুহু বিস্মিত হলো। শাহাদ তার খাওয়ার খোঁজ নিচ্ছে। তাহলে কি সে জানে যে কুহু অপেক্ষা করে না খেয়ে আছে? শাহাদ কুহুর দিকে তাকালো। কুহু এখনো বসে আছে। শাহাদ আর ডাকলো না। সে এগিয়ে গিয়ে বিনা নোটিশে কুহুকে কোলে তুলে ফেলল। কুহু চমকে গিয়ে গলা জড়িয়ে ধরল শাহাদের। শাহাদ হাসি মুখে কুহুকে নিয়ে সোফায় বসে দিল। তারপর নিজে তার পাশে বসে ভাতের প্লেট নিল। পরিমাণ মতো তরকারি নিয়ে ভাত মাখিয়ে কুহুর মুখের সামনে ধরল। কুহু টোটাল ব্যাপারটায় আবারও বিস্মিত হলো। শাহাদ ইশারা দিয়ে কুহুকে হা করতে বলল। কুহু হা করে খেয়ে নিল। শাহাদ হেসে বলল, দাদি বলে বউকে মুখ তুলে খাওয়ালে নাকি মহব্বত বাড়ে, তাই ট্রাই করে দেখতে এলাম ঘটনা সত্যি কিনা। কুহুর চোখ মুখে কিছুটা হাসি জড়িয়ে পড়ল, কিন্তু সে মনে মনে প্রতিজ্ঞা করলো এই সমস্ত মধুর কথা শুনে সে কিছুতেই গলে যাবে না। শাহাদ তার কাছে অনেক অপরাধীর আসামি। সে এসব অপরাধ এত সহজে ক্ষমা করে দিবে না। শাহাদ দ্বিতীয়বার কুহুর মুখের কাছে ভাত ধরল। কুহু জিজ্ঞেস করলো, আপনি খাবেন না? শাহাদ অপ্রস্তুত হয়ে পড়ল। কৈফিয়ত দেওয়ার মতো করে বলল, আমি খেয়ে এসছি। আসলে পার্টি অফিস এমনভাবে ধরলো যে না খেয়ে পারলাম না। তারপর কুহুর মুখভঙ্গি অবলোকন করে বলল, তুমি কি বেশিক্ষণ অপেক্ষা করেছো? শাহাদের কেয়ারে কুহুর যতটা অভিমান কমেছিল, এসব শুনে এখন যেন আরো তরতর করে বেড়ে গেল। খেয়ে এসেছে ভালো কথা, সেটা কি কল করে জানাতে পারতো না? কিংবা কুহু খেয়েছে কিনা সেটার খবরও কি নিতে পারতো না? কুহু যে সবে জ্বর থেকে উঠলো, শরীর ভালো কিনা তাও কি জিজ্ঞাসা করতে পারতো না? বিয়ের পর কাপলদের কত মধুর স্মৃতি থাকে, আর তাদের সব স্মৃতি হচ্ছে তেতো। মধুর ছিটেটাও নেই সেখানে। শাহাদ বেশ বুঝতে পারলো কুহুর মনের অবস্থা। হাতের খাবারটা কুহুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, সরি, আর হবে না, এখন তাহলে খাও। কুহু আর একটা কথা না বলে চুপচাপ খেয়ে নিল। শাহাদ প্লেট সহ ট্রেটা মালাকে ডেকে দিয়ে দিল। নিজের হাত ধুয়ে এসে বিশ্বজয়ের হাসি দিয়ে কুহুর দিকে তাকে জিজ্ঞেস করলো,
পেট ভরেছে? কুহু খেয়ে দিয়ে বিছানায় উঠে বসেছিল। শাহাদের কথায় কঠিন স্বরে বলল, শাহাদ মনে মনে কিছু রোমান্টিক কথা গুছিয়ে আস্তে ধীরে বিছানার কাছে এলো, নিজের শোয়ার জায়গাটায় বসলো। প্রস্তুতি নিয়ে কথাগুলো যেই বলতে যাবে অমনি কুহু বলল, আমি আপনার একটা নাম দিয়েছি। শাহাদ বিস্মিত হলো, আগ্রহ করে জানতে চাইল, কি নাম? তিতা খান। শাহাদের ভ্রু কুঁচকে গেল, হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, কি খান? তিতা খান, শাহাদ খানের পরিবর্তে তিতা খান। কিন্তু আমার নামের অর্থ তো মধু। সেজন্যই তিতা খান, কেননা আপনার মাঝে মধুর লেশ মাত্র নেই। বলেই কুহু পুরো খাট নাড়িয়ে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। শাহাদ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তার বইয়ের দিকে। জীবনে প্রেম করেনি কোনো। আশেপাশে বন্ধুরা যখন করত তখন সে বন্ধুদের কাছ থেকে শুনতো তাদের প্রেমিকারা নাকি তাদের মিষ্টি মিষ্টি নামে ডাকে। তার নিজেরও খুব ইচ্ছে ছিল বিয়ের পর বউ মিষ্টি একটা নাম দিবে, মধুর সুরে ডাকবে। মিষ্টি নাম তো দূর, তার বদলে নাম পেল তেতা খান। মনে মনে নামটা উচ্চারণ করে যেন শাহাদের গলাটা তেতো হয়ে গেল। তাড়াতাড়ি এক গ্লাস পানি খেলো। পানির সাথে সাথে গলা পর্যন্ত আসার রোমান্টিক কথাগুলো গিলে ফেললো। রাহাত বিছানায় বসে উস্কুক করছে। আনিশা সেই কখন থেকে আয়নার সামনে বসে চুল আঁচড়েই যাচ্ছে। রাহাত যে অপেক্ষা করছে সেদিকে তার নজরই নেই। রাহাত নরম স্বরে ডাকলো, অনি, চুল আঁচড়ানো শেষ হয়নি? আনিশা জবাব দিল, না। তাড়াতাড়ি করো না, আমার ঘুম পাচ্ছে। তাহলে ঘুমাও, আমি তো তোমার চোখ ধরে রাখিনি। বউয়ের এমন উত্তর শুনে রাহাত দমে গেল। চোখ ধরে রাখেনি ঠিক আছে, কিন্তু বিবাহিত পুরুষ হয়ে বউ ছাড়া ঘুমানো যায়? এই ব্যাপারটা কি আনিশা বোঝে না? আনিশা যে কেন রেগে আছে তা সে বেশ বুঝতে পারছে। আনিশা চেয়েছিল আর কটা দিন বাপের বাড়ি থাকবে, কিন্তু রাহাত দুদিন আগেই তাকে নিয়ে চলে এসেছে। সেই থেকেই আনিশা মুখ গমরা করে আছে। রাহাত রাগ করে বলল, এমন করলে কিভাবে হবে অনি? এতদিন বাপের বাড়ি থাকা যায়? তোমার কি নিজের সংসার নেই? আনিশা চিরুনি রেখে রাহাতের দিকে ফিরে বলল, আছে, অবশ্যই আছে, কিন্তু এতদিনে একবার বাপের বাড়ি গিয়ে 2 দিন বেশি থাকলে কি হতো? সামনে নির্বাচন, বাবা বলল। একদম তোমার বাবার দোহাই দিবে না। বাবা মা দুজনেই তোমাকে বলেছিল আমাকে নিয়ে আর কটা দিন থেকে তারপর বাড়ি ফিরতে। তুমি ইচ্ছে করে চলে এসেছো। ঘটনা সত্যি। হামিদা বেগম আর কটা দিন থাকতে বলেছিল আনিশাকে নিয়ে, কিন্তু রাহাত আশফাক খানের ভয়ে চলে এসেছে। রাহাত জোর গলায় বলল, থাক, কি করে তোমার বাবার জন্য তো 1 সেকেন্ডও শান্তিতে নিঃশ্বাস নিতে পারি না। যেখানেই যাই সেখানেই বাঘের মতো তাকিয়ে থাকে। কি? আমার বাবা বাঘ? রাহাত জিভ কাটলো। ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। মেয়ের সামনে বাবার বদনাম করে উল্টো রাগিয়ে দিয়েছে। সে উঠে এসে 2 হাত নেড়ে বলল, আরে আরে, বাঘ তো ভালো জিনিস, আমাদের জাতীয় পশু বাঘ, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। আমার বাবা জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার? রাহাতের নিজের চুল ছিঁড়তে ইচ্ছে হলো। সে আনিশাকে রাগিয়ে দিচ্ছে তো দিচ্ছেই, কোনো মতে লাইনে আনতে পারছে না বউকে। সে আমতা আমতা করে বলে উঠল, আমি ওনাকে যথেষ্ট সম্মান করেই বলেছি, আমি ওনাকে খুব ভালোবাসি। মিষ্টি কথায় কিছু হলো না। আনিশা একটা বালিশ আর কাঁথা ছুঁড়ে দিল রাহাতের দিকে। রাহাত সেগুলো হাতে আঁকড়ে ধরল। আনিশা রাহাতকে ঠেলে ঠুলে ঘরের বাইরে নিয়ে বলল, যাও সুন্দরবনে গিয়ে ঘুমাও। বলে ঠাস করে মুখের উপর দরজা লাগিয়ে দিল। রাহাত এদিকে ওদিকে তাকালো, তারপর আস্তে আস্তে কয়েকটা টোকা দিল দরজায়। চাপা স্বরে ডাকলো, অনি, অনি, প্লিজ দরজা খোলো। রাহাতের বাবা নাজিমুদ্দিন ঘর থেকে বেরিয়েছে একটু হাঁটাহাঁটি করতে। রাতের বেলা সহজে তার ঘুম আসে না, তাই নিচে নেমে ড্রয়িং রুমে একটু হাঁটাহাঁটি করবেন আর লেবু শরবত খাবেন। সিঁড়ির দিকে আসার সময় রাহাতকে কাঁথা বালিশ নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে তার ভ্রু কুঁচকে গেল। আর একটু এগিয়ে এসে রাহাতকে জিজ্ঞেস করলেন, এত রাতে এখানে কি করিস? বাবার আওয়াজ শুনে রাহাত থতমত খেয়ে গেল। দরজা থেকে সরে বলল, কিছু না, দাঁড়িয়ে আছি। তোর হাতে কাঁথা বালিশ কেন? কাঁথা বালিশ নিয়ে দাঁড়িয়ে থাকতে কেমন লাগে তাই দেখছি। নাজিমুদ্দিন বেশ বুঝতে পারলেন কি ঘটেছে। তিনি রাগী কণ্ঠে বললেন, অপদার্থ একটা বউয়ের মন যোগে চলতে পারিস না? আমার দাদার 4টা বউ ছিল,
শেষকালে কি বংশের মন্ডু ভাবি? রাহাত মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। নাজিমুদ্দিন গরম চাহনি নিক্ষেপ করে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। রাহাত মনে মনে চিন্তা করলো আরেকবার ডাকবে কিনা আনিশাকে। পরে ভাবলো শব্দ পেয়ে তার মা উঠে এলে আর রক্ষে থাকবে না। সে সিদ্ধান্ত নিল গেস্ট রুমে যাবে। তখনই দরজা খুলে দিল আনিশা। অভিমান ভরা চোখে তাকিয়ে বলল, ঘরে এসে শো। বলার সাথে সাথে রাহাত লাফ দিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। হাতের কাঁথা বালিশ ছুঁড়ে ফেলে আনিশাকে এক টানে কোলে তুলে নিল। আকস্মিক আক্রমণে আনিশা চমকে গিয়ে রাহাতের গলা জড়িয়ে ধরল। রাহাত বলল, খুব বাপের বাড়ি থাকার শখ না? একসাথে টানা কয়েক মাস যেন বাপের বাড়ি থাকতে পারো, সেটার বন্দোবস্ত করে দেই, আসো। বলেই আনিশাকে নিয়ে বিছানায় বসিয়ে দিল। এক লাফে সুইচ বোর্ডের কাছে গিয়ে লাইট অফ করে দিল। তারপর শার্ট খুলতে খুলতে লাফ দিয়ে গিয়ে খাটে আনিশার পাশে পড়ল। আনিশা রাহাতের এসব কাণ্ডে এমনকি চমকে গিয়েছিল। এখন রাহাতের পাগলামিতে তার ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থান হলো। মোশাররফ আলী কাদো কাদো চেহারা করে হিসামের সামনে বসে আছে। সে হাতের ইশারায় ইঙ্গিতে বিভিন্ন কথা বলছে। তার অ্যাসিস্ট্যান্টগুলো হিসামকে ট্রান্সলেশন করে বুঝিয়ে দিচ্ছে। হিসাম তার সামনে বসে থাকা সাদা পায়জামা পাঞ্জাবি পরা পেটমোড়া মোশাররফ আলীর দিকে তাকালো। তার বিরক্ত লাগছে এই লোকটাকে। সে বিরক্ত হয়ে বলল, চাচা, আপনি এত ইশারা ইঙ্গিত না করে খাতায় লিখে দেন, তাহলে ব্যাপারটা সহজ হয়, আর নয়তো মুখে বলেন। মোশাররফ আলী বড় বড় চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে না বুঝলো। তারপর জিভ বের করে দেখালো। তার জিভে একটা সাদা ব্যান্ডেজ। হিসামের আরো মেজাজ খারাপ হলো। বলল, এত বড় ব্যান্ডেজ লাগিয়ে বসে আছেন কেন? খাওয়া দাওয়ার অসুবিধা হয় না? ব্যান্ডেজ খুলে ফেলুন। মোশাররফ আলী বিস্মিত চোখে তাকালো। ইশারা ইঙ্গিত বাদ দিয়ে ব্যান্ডেজ করা জিভ দিয়ে তোতলিয়ে বলল, এ তুমি কি বলছো? আমার জিভ কেটে ফেলেছে আর বলছো ব্যান্ডেজ খুলে ফেলতে? আপনার জিভ তো কাটেনি, জাস্ট জিভের ডগায় হালকা পোস্ট মেরেছে, আর তাতেই আপনি এত বড় ব্যান্ডেজ বানিয়ে অভিনয় নেমেছেন। মোশাররফ আলী রাগে গর্জে উঠল। টান মেরে জিভে পেঁচিয়ে রাখা সাদা ব্যান্ডেজ কাপড়টা খুলে ফেলল। নিচে জিভের উপর হালকা একটা ব্যান্ডেজ করা। ক্ষুব্ধ হয়ে হিসামকে বলল, আমি অভিনয় করছি না। ওই সাহাদ আমার জিভ প্রায় কেটেই ফেলেছিল। আমার ক্ষমতার ভয়ে সবটা কাটেনি। আমি অল্পের জন্য বেঁচে আছি। জিভে ক্ষত থাকায় মোশাররফ আলীর কথা অস্পষ্ট শোনালো। হিসাম কষ্ট করে বুঝে নিল তার কথা। তাচ্ছিল্য করে বলল, আপনার আবার ক্ষমতা? আপনি যেসব করে বেড়ান, সাহাদ তো শুধু পোচ মেরেছে, আমি হলে গোড়া থেকে জিভ কেটে দিতাম। মোশাররফ আলী রাগে গর্জে উঠে বললেন, তোমাকে সাহায্য করার এই প্রতিদান দিচ্ছ? আমি তোমার দলে যোগ দিতে চাইছি, সেটা তোমার ভাগ্য, অথচ তুমি আমাকে অপমান করছো। আপনি যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবেন না, তার গ্যারান্টি কি? খানরা আমাকে কখনোই প্রাপ্য সম্মান দেয়নি। আমার পরিবর্তে আমার অনেক জুনিয়রকে দলের বড় বড় দায়িত্ব দিয়েছে। সেই রাগ থেকেই বিশ্বাসঘাতকতা করেছি। তুমি আমাকে প্রাপ্য সম্মান দিবে, আমি তোমার দলের জন্য কাজ করব। তোমার নিশ্চয়ই বিরোধী পার্টির ভেতরের খবর জানে, এমন লোকের প্রয়োজন। হিসাম মৃদু হাসলো। আসলেই তার প্রয়োজন। খান পরিবারের রাজনৈতিক দলের ভেতরে কোনো লোককেই তো সে চাচ্ছিল। শুধু যে সে লোক সে চায়নি, অনেক আগে থেকেই দলের সাথে আছে এমন লোককেই সে চাচ্ছিল। তাই সে নীতিহীন দুর্নীতিবাজ মোশাররফ আলীকে টার্গেট করেছে। টাকার লোভ দেখিয়ে নিজের কার্যে এনেছে। তারপর তার তথ্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট হ্যাক করেছে। শাহাদের কাছে মোশাররফ আলীর বিশ্বাসঘাতকতার প্রমাণ সেই পাঠিয়েছিল। শাহাদ মোশাররফ আলীকে দল থেকে বের করে দিলে সে যে হিসামের কাছেই আসবে তা হিসাম খুব ভালো করেই জানতো। বিরোধী দলের পুরনো কর্মীকে নিজের দলে নিয়ে আসা মানে অনেক বড় একটা ব্যাপার। হিসাম একটু চিন্তা করার ভান করে বলল, ঠিক আছে, দলে যেহেতু আসতেই চাচ্ছেন তাহলে আসেন, আমার অসুবিধা নেই। মোশাররফ আলী হে হে করে হাসলো। মনে মনে ভেবে নিল হিসাম চৌধুরী একা, তার মাথার উপর বাবা নেই, ছোট ভাইটাও রাজনীতি করে না, শাহাদের মতো ততটা বুদ্ধিমানও নয়। তাই হিসামকে দমিয়ে রেখে দলের সব কিছু নিজের কবজায় নিয়ে আসতে বেগ পেতে হবে না। হিসাম কিছু না বলে অন্য নেতারাও কিছু বলতে পারল না। মোশাররফ আলী হিসামের দিকে তাকিয়ে অমায়িক হাসলো হিসামও। সে মনে মনে মোশাররফ আলীর হাস্যজ্জ খান পরিবারের রাজনৈতিক ইতিহাসের ইতি টানার ছক কষতে লাগলো। শাহাদ কোনোভাবে কুহুর সাথে রোমান্টিক কোনো মুহূর্ত পাচ্ছে না। সারাদিন সে বাইরে থাকে,
রাতে বাড়িতে এসে দেখে কুহু ঘুমিয়ে পড়েছে। এখন আর কুহু ওর জন্য না খেয়ে অপেক্ষা করে না। প্রায় কয়েকদিন সাহাদ পার্টি অফিসে না খেয়ে বাড়িতে কুহুর সাথে খাবে বলে অভুক্ত থেকেছে, কিন্তু বাড়ি ফিরে শুনেছে কুহু নাকি আগেই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। দুজনের মধ্যকার এই বিরহের আগুনে আরো ঘি ঢালল কুহুর বাপের বাড়ি যেতে না পারার দুঃখ। শখ মিলিয়ে সাহাদ খুব নাজেহাল অবস্থায় আছে। একদিকে বাইরের বিরোধী দলের ষড়যন্ত্র আর অন্যদিকে ঘরের বউয়ের রাগ। ফাটা বাঁশের চিপায় পড়েছে। সাহাদের অবস্থা তেমন ভালো না। আজ সাহাদ মনে মনে পণ করেছে আজ যেভাবেই হোক সে 10টার আগে বাড়ি ফিরবে। বিয়ের আগে তাও যে মাঝে মধ্যে ডিনারটা বাড়িতে করতে পারত, বিয়ের পর নির্বাচনের চাপ সামলে বাড়ি গিয়ে বউয়ের মুখ দেখাটাও মুশকিল হয়ে গেছে। সাহাদ সমস্ত কাজ তোমালের ঘাড়ে চাপিয়ে দিয়ে অফিস থেকে বের হয়ে এলো। তোমল অসহায় কণ্ঠে কয়েকবার মিটিংয়ের কথা তুলল, তাতে কাজ হলো না। সাহাদ গাড়ি নিয়ে বাড়ির পথে রওনা দিল। মাঝে একবার গাড়ি থামিয়ে একটা গোলাপের তোড়া কিনল। কি মনে করে আইসক্রিমও নিল। আইসক্রিম খেয়ে যদি কুহুর মনটা একটু গলে সেই আশায়। গাড়ি পার্কিং এরিয়ায় যখন গাড়ি পার্ক করলো তখন বাজে রাত 9টার উপর। সাহাদ গাড়ির চাবি একটা ড্রাইভারকে দিয়ে গ্যারেজে রাখতে বলে তড়িঘড়ি করে বাড়ি ঢুকলো। বাড়ি ঢুকে দেখলো কেবল ডাইনিংয়ে খাবার দেওয়া হচ্ছে, তার মানে এখনো কেউ খায়নি, কুহুও খায়নি। ঘুমিয়ে পড়ার তো প্রশ্নই আসে না। সে লম্বা লম্বা পা ফেলে 2-3টা সিঁড়ি একেবারে পার হয়ে উপরে উঠতে লাগলো। কুহু অন্না ঠিক করতে করতে সিঁড়ির দিকে আসছিল। সে নিচে যাবে। 2টো সিঁড়ির ধাপ নামতেই সামনে তাকিয়ে সাহাদকে এভাবে ছুটে আসতে দেখে চমকে গিয়ে বলে চিৎকার করে উঠল। সাহাদ নিচের দিকে তাকিয়ে উঠছিল আর চিন্তা করছিল কিভাবে কুহুকে ফুলগুলো দিবে। আকস্মিক চিৎকারের সামনে তাকিয়ে দেখলো কুহু তার একদম সামনে। দুজনই কিংকর্তব্য বিমুখ হয়ে গেল। ধাক্কা লাগলো দুজনেরই। কুহু চিৎকার করতে করতে সাহাদের উপরে পড়ে গেল। সাহাদ কুহুকে ধরার জন্য আইসক্রিম আর ফুলের তোড়া ছুঁড়ে ফেললো। আইসক্রিমের বক্স খুলে গিয়ে সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়লো আইসক্রিম, সাথে পড়লো ফুলের তোড়াটাও। কুহু পুড়ে যাওয়ার ভয়ে 2 হাত সাহাদের চুল খামচে ধরল। সাহাদ এক হাতে কুহুকে জাপটে ধরে আর এক হাতে সিঁড়ির রেলিং ধরে কোনো মতে দুজনে পড়ে যাওয়া ঠেকালো। চিৎকার শুনে বাড়ির থাকা মেয়েরা বউরা সবাই সিঁড়ির নিচে এসে সমেত হলো। সাহাদ আর কুহুকে এভাবে দেখে সবার মুখ হা হয়ে গেল। কুহু আর সাহাদ দুজনেই এভাবেই সবার দিকে তাকালো। রাফা কিটকিট করে হেসে বলল, এ মা, ভাইয়া লুকিয়ে ভাবিমনির জন্য আইসক্রিম নিয়ে এসেছিল। মালা সিঁড়ির মাঝামাঝি পড়ে থাকা ফুলের তোড়াটার দিকে তাকিয়ে বলল, গোলাপ ফুলও তো দেখি আনছে, ভাইজান তো বিরাট রোমান্টিক। সাহাদের অবস্থা হলো করুণ। একে তো কুহুর চুল খামচে ধরে আছে, তার উপর সবার এরকম দৃষ্টি। সে কুহুকে ফিসফিসিয়ে বলল, কুহু আমার চুল ছাড়ো। কুহু এক প্রকার আতঙ্কে ছিল। সাহাদের কথা শুনে সে তাকিয়ে দেখলো সে সাহাদের চুল ধরে সাহাদের গায়ের সাথে লেপ্টে আছে। সে তাড়াতাড়ি সাহাদের চুল ছেড়ে দিয়ে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। সাহাদ এক হাতে চুলগুলো একটু নাড়ল। কুহু যেভাবে খামচে ধরেছিল তাতে চুল পড়ে টাকলা হয়ে যাওয়া অসম্ভব কিছু না। সাহাদ দ্রুত সিঁড়ি পেরিয়ে ঘরে চলে গেল। কুহু নিচে দাঁড়ানো, সবার দিকে অপ্রস্তুত হয়ে তাকালো। ঘরে যাবে কি নিচে যাবে বুঝতে পারল না। শেষে রেজিয়া সুলতানা বললেন, যাও ঘরে গিয়ে দেখো সাহাদের কিছু দরকার কিনা। কুহু তাড়াতাড়ি সিঁড়ি পেরিয়ে ঘরে চলে এলো। এসে দেখলো সাহাদ ঘরে নেই। ঘরের বাম পাশে থাকা দরজাটা হালকা খোলা দেখলো। ওখানে সাহাদের স্টাডি রুম। তাহলে নিশ্চয়ই স্টাডি রুমে ঢুকবে কি না ভাবতে ভাবতে সাহাদ বেরিয়ে এলো। কুহুকে এভাবে দেখে চোখ সরিয়ে নিল সাহাদ। সে যতই চেষ্টা করছে ততই যেন তার রোমান্টিকতার দফারফা হচ্ছে। তাই এখন সে অন্য পদ্ধতি অনুসরণ করবে। রাতে খাওয়ার পর সাহাদ তার স্টাডি রুমে ঢুকে গেল। ল্যাপটপের কিবোর্ডে ঝড় তুলে ইন্টারনেটে সার্চ করলো রোমান্টিক হওয়ার উপায়। ইন্টারনেটে যেসব উপায়ের কথা ভেসে উঠল সেসব উপায় পর্যন্ত পৌঁছাতে তো সে পারছেই না। একসাথে এক বিছানায় ঘুমালেও কেউ কারো কাছাকাছি আসতে পারছে না। কুহুকে বলছে প্রেম হওয়ার পর পরিণয় হবে, সেই প্রেমটাই হতে পারছে না। পরিণয় তো দূরের কথা। সাহাদ সিদ্ধান্ত নিল আগামী কয়েকদিন সে বাড়িতে থাকবে। বাড়িতে থেকে সমস্ত কার্যক্রম দেখাশোনা করবে। সাহাদ বাড়িতে থেকে যাওয়ায় কুহু মনে মনে অনেক খুশি হলো। বিয়ের পর সে সাহাদকে হাতে গোনা কয়েকদিন পেয়েছে। এছাড়া সাহাদ সবসময় বাহিরে বাহিরে ছিল।
কুহু বেশ খুশি হয়ে সকাল সকাল পরিপাটি হয়ে জিমে শাহাদের জন্য কফি নিয়ে গেল। কফিতে চিনির পরিমাণ বেশি হলেও শাহাদ খেয়ে প্রশংসা করল। শাহাদ বাড়িতে বসে থাকায় আশফাক খান ভালোভাবে নিলেন না। এই বয়সের ছেলেরা বাইরে গিয়ে কাজ করবে, দেশের কল্যাণ নিজেকে বিলিয়ে দিবে, তা না করে ঘরে বসে থাকার কারণ কি? তিনি মিটিংয়ে যাওয়ার আগে শাহাদকে ডেকে এক গাদা ফাইল ধরিয়ে দিলেন। গম্ভীর স্বরে বললেন, বাড়িতে শুধু বসে না থেকে কিছু কাজ করো, আসন্ন নির্বাচনের জন্য প্ল্যান তৈরি করো। আশফাক খানের কাণ্ডে সবচেয়ে বিরক্ত হলো কুলসুম বেগম। নতুন নতুন বিয়ে হয়েছে, ছেলে এখন বিভিন্ন অজুহাতে বাড়িতে থাকবে, এটাই তো স্বাভাবিক। বংশের নাতি আনার জন্য কথায় নিজের ছেলেকে ছুটি দিবে তা না করে ছেলের কাঁধে কাজের বোঝা চাপিয়ে দিল। কুলসুম বেগম রেজিয়া সুলতানাকে ডেকে অনেক কথা শোনালো। পুত্রবধূকে পুত্রের নির্বুদ্ধতার কথা শোনাতেও ভুললেন না। শেষে বলে দিলেন রেজিয়া সুলতানা যেন আশফাক খানের সাথে এ নিয়ে আলাপ করে। রেজিয়া সুলতানা পড়লেন বিপাকে। না তিনি শাশুড়িকে কিছু বলতে পারবেন আর না শাশুড়ির ছেলেকে, দুজনেই নিজ নিজ বুঝে চলে। তাই তিনি চুপ থাকাই সিদ্ধান্ত নিলেন। এদের সাথে কথা বলার বদলে তিনি কুহুর সাথে কথা বলে নেবেন। শাহাদ স্টাডি রুমে ফাইলের সামনে নিয়ে বসে আছে, আরামদায়ক চেয়ারটায় অল্প অল্প নাড়াচ্ছে। বাড়িতে থেকে গেছে বউয়ের সাথে রোমান্স করতে, অথচ এখন তাকে ফাইল দেখতে হচ্ছে। বাড়িতে থেকে গেছে বলে কুহুর আনন্দ কিছুটা হলেও চোখে পড়ছে তার। এখন বাড়িতে থেকে ফাইল নিয়ে বসে আছে দেখলে কুহু নিশ্চয়ই ভেবে বসবে শাহাদ ফাইল দেখতেই বাড়িতে থেকে গেছে। শুরু হবে আর একটা ভুল বোঝাবুঝি। শাহাদ কয়েকটা ফাইল হাতে নিয়ে বেরিয়ে এলো স্টাডি থেকে। ফাইল বগল দাবা করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। কুহু রেজিয়া সুলতানার ঘর থেকে নিজের ঘরে এসে দেখলো শাহাদ নেই। সে একবার স্টাডি রুমে উকি দিল, সেখানেও শাহাদকে না দেখতে পেয়ে সে কিছুটা খুশি হলো। সে ঝটপট আলমারি খুলে একটা শাড়ি বের করে ফেললো। রেজিয়া সুলতানা তাকে ডেকে বিভিন্ন উপদেশ দিয়েছেন, বুঝিয়েছেন স্বামীর মন কিভাবে পেতে হবে সেসব কথা। শাশুড়ির কাছ থেকে এসব কথা শুনে কুহুর লজ্জাই লেগেছে, কিন্তু সে ভদ্র মেয়ের মতো সব শুনেছে। সেই কথাই এখন সে পালন করবে। আকাশি কালার শাড়িটা সে পরে ফেললো। আনারি হাতে শাড়ি পরতে অসুবিধা হলেও মোটামুটি ভালোই হলো শাড়ি পরাটা। হাত ভর্তি আকাশি কালার কাচের চুড়ি পরলো, কানে পড়লো দুল। শাহাদ মেকআপ দেওয়া পছন্দ করে না, তাই হালকা করে একটু সাজলো। তারপর চুলগুলো ছেড়ে দিল। আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখে একটা বেলি ফুলের মালার অভাব অনুভব করলো। বেলি ফুলের মালা থাকলে খপায় দিতে পারত। কুহু এক হাতে আঁচল নাড়িয়ে গুনগুন করে গান গাইতে গাইতে ঘরময় নেচে বেড়ালো। তারপর বিছানায় বসে শাহাদের অপেক্ষা করতে লাগলো। কিন্তু এতক্ষণ পরেও শাহাদের কোনো খোঁজ না পেয়ে তার বেশ রাগ লাগলো। মুখে নেমে এলো কালো ছায়া। কুহুর সাথে সাথে আকাশেও নেমে এলো কালো মেঘ। আকাশ কালো করে ঝুমঝুমি করে বৃষ্টি নামলো। কুহু দৌড়ে গেল জানালার কাছে। বৃষ্টি দেখে তার চোখ দুটো চকচক করে উঠল। কোনো কিছু না ভেবে দু হাতে শাড়ি তুলে দৌড় দিল ছাদের দিকে। ছাদের দরজায় এসে একটু থেমে ফোম দিল, তারপর নেমে গেল ছাদে। দু হাত দুদিকে মেলে দিয়ে আকাশের দিকে মুখ করে বৃষ্টিতে ভিজল। খুশিতে লাফাতে লাফাতে ছড়া কেটে বলল,